ওকে, তো হাই সবাইকে। হ্যাঁ, এর আগের সেশনে আমাদের আলোচনার বিষয় কি ছিল? 301 রিডিরেক্ট আর হচ্ছে 404, না 404 পেজ তৈরি করা যেটা। তারপরে হচ্ছে ওয়েবসাইটস আর অ্যানালাইজড ইউজিং ওয়েব ক্রলার, এটাও মনে হয় আমরা করে ফেলছি না, যে স্ক্রিমিং ফ্রগ ইউজ করলাম। আর এখন এর মধ্যে কারো কোনো সমস্যা নাই তো নাকি? সমস্যা থাকলে বলেন, আমরা আবার একটু দেখব প্রয়োজন হলে। সবার কি কমপ্লিট এটা? কর নাই না? 301 আর হচ্ছে 304। হ্যাঁ, আমি একটু হালকা আইডিয়া দিই, পরে আমি একটা ভিডিও বানিয়ে দেব। আর যারা সাথে আছে ওদের থেকে বুঝে নেওয়ার চেষ্টা করবেন, আর আমি তো আছি। হ্যাঁ, ওই ধরেন আমাদের ওয়েবসাইটের কোনো একটা পেজের লিঙ্ক আমাদের ওয়েবসাইটে অন্যান্য পোস্টে শেয়ার করা, অথবা অন্য কোনো ওয়েবসাইটের পেজে বা পোস্টে শেয়ার করা, কিন্তু কোনো একটা কারণবশত আমাদের ওই পেজ বা পোস্টটা ডিলিট হয়ে গেছে বা হচ্ছে রিমুভ হয়ে গেছে, কিন্তু এটার লিঙ্ক তো অনেক জায়গায় শেয়ার। এখন ওই লিঙ্কের মাধ্যমে কেউ যদি আমাদের ওই পেজটাকে খুঁজে বা আসতে চায়, তখন এসে তো কিছুই পাবে না, তাই না? এতে করে কি হবে, আমাদের ওই ইউজার বা ট্রাফিক আসলো ঠিক আছে, সে কিন্তু চলে যাবে, অন্য কোথাও চলে যাবে, তাই না? সেই কারণে আমরা ওই পেজ লিঙ্কটাকে আমাদের সাইটের অন্য কোনো পেজের সাথে মানে রিডাইরেক্ট করে দেব। সোর্স লিঙ্ক হিসাবে রাখবো আমাদের ওই ব্রোকেন লিঙ্কটা, যেটার আমাদের পেজ ডিলিট হয়ে গেছে, ওইটার লিঙ্কটা দেব। আর যেটা আমরা টার্গেটেড লিঙ্ক, সেটা আমাদের ওয়েবসাইটের পপুলার একটা পেজের লিঙ্ক দিতে পারি, অথবা আমাদের ওয়েবসাইটের হোম পেজটা দিয়ে দিতে পারি। এতে করে হবে কি, ওই লিঙ্কের মাধ্যমে কেউ আসলে আমাদের হোম পেজে গেলে সে আরও অপশন পাবে, অন্য পেজ সে পরে দেখতে পারে, ওপেন করতে পারে। এতে করে আমাদের ওই ট্রাফিকটা কি হবে, একটা ভ্যালিড ট্রাফিক হয়ে যাবে, তাই না? সে একটু সময় কাটাবে, অন্যান্য পেজ বা পোস্টগুলি পড়বে, তাই না? আর যদি আমাদের রিডাইরেক্ট করা না থাকতো, তাহলে সে কিন্তু আসতো না, বা হচ্ছে যে এখানে থাকতো না আমাদের সাইটে। হ্যাঁ, স্টে করতো না, সে মানে ডাইরেক্ট চলে যেত। লিঙ্কটা ক্লিক করতো, কোনো কিছু হলো না, ওপেন হলো না, পেলো না কিছু, সে অন্য কোথাও চলে যাবে। কিন্তু আমরা যদি রিডাইরেক্ট করে একটা ভালো একটা পেজের লিঙ্ক দিয়ে দিই ওইখানে, সে ওইখানে সময় কাটাবে। হ্যাঁ, এতে করে আমাদের সাইটের ভালো হবে। হ্যাঁ, একটা ভালো আমরা একটা ভ্যালিড একটা ইউজার বা ট্রাফিক পেলাম। আমাদের যদি মনিটাইজ থাকে, অ্যাডসেন্সের মাধ্যমে অ্যাড শো করলো, অথবা ওখানে যদি কোনো প্রোডাক্ট সেল করার অ্যাফিলিয়েশন কোনো লিঙ্ক থাকে, সেখান থেকে জেনারেট হওয়ার একটা সম্ভাবনা থাকে। মানে আমাদের ওই ট্রাফিকটা কাজে লাগলো আর কি। হ্যাঁ, একবারে লস হয়ে গেল না, এই জন্য আমরা রিডাইরেক্টটা করব। ক্লিয়ার তো নাকি? আর 301 যেই এরর, এটা হচ্ছে পার্মানেন্ট। হ্যাঁ, আর 302 যেটা, ওইটা হচ্ছে টেম্পোরারি এরর, 302। আর 404 হচ্ছে আমাদের নিজেদের একটা কাস্টম মেসেজ বা হচ্ছে একটা ইমেজ তৈরি করে রাখা হবে, যে আপনি যেই পেজটা খুঁজতেছেন বা পোস্টটা খুঁজতেছেন ওইটা নাই, তবে আপনি একটু হোম পেজে যাইতে পারেন, ব্যাক টু হোম, এরকম একটা অপশন আমরা ধরিয়ে দিতে পারি। হ্যাঁ, আমি এটা পরে আরও টিউটোরিয়াল বানিয়ে দেব, পেয়ে যাবেন, অথবা এখানে আমরা সলভ করার চেষ্টা করব আবার। হ্যাঁ, তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যাপ্লাই অফ পেজ এসইও টেকনিক্স। হ্যাঁ, এটার আমাদের ইউনিট কোড হচ্ছে আইটি এসইও 4006A1। হ্যাঁ, আর আজকে আমরা এটার মধ্যে যেগুলি পাবো সেটা হচ্ছে আমাদের যে অফ পেজ অপটিমাইজেশন, যেটা এইটা নিয়ে আমরা একটা ছোট একটা আলোচনা করব। হ্যাঁ, কনসেপ্ট অফ পেজ এসইও, নো ফলো ভার্সেস ডু ফলো ব্যাকলিঙ্ক, তারপরে হচ্ছে অ্যাঙ্কর টেক্সট রেশিও, তারপরে হচ্ছে ওয়েবসাইটস মেট্রিক্স ফর লিঙ্ক বিল্ডিং, স্প্যামি অর লো কোয়ালিটি ব্যাকলিঙ্কস, গুগল অ্যাডভান্স সার্চ টেকনিক্স ফর ফাইন্ডিং ব্যাকলিং রিসোর্সেস। আর কি আছে আরেকটা, শেষেরটা কি বলেন তো? লিঙ্ক বিল্ডিং অপরচুনিটিস ফ্রম কম্পিটিটরস ওয়েবসাইট। আর সেশন আউটকামটা হচ্ছে, এই সেশনের পরে আমরা অফ পেজ অপটিমাইজেশন সম্পর্কে একটা ধারণা পাবো বা নলেজ পাবো, তাই না? নমিনাল আওয়ার হচ্ছে 4, এটা 4 লাগবে না, আমরা আরও আগে শেষ করে দিতে পারবো, এক ঘন্টা সর্বোচ্চ। হ্যাঁ, 40 মিনিট
আলোচনা শেষ করব, তারপরে প্রয়োজন হলে আমরা প্র্যাকটিক্যালে যাব। হ্যাঁ, এখন এখানে একটা বিষয় দেখবেন আপনারা, লিঙ্ক বিল্ডিং অপরচুনিটিস ফ্রম কম্পিটিটরস ওয়েবসাইট। কম্পিটিটরের কাছ থেকে কি আমরা লিঙ্ক বিল্ডিং করতে পারবো? কি মনে হয়? কঠিন মনে হয় বিষয়টা? যে আমরা একই জিনিস নিয়ে কাজ করি, একই নিশ অথবা হচ্ছে একই বিষয়, সে আমার কম্পিটিটর, কিন্তু তার থেকে আমি কিভাবে একটা ব্যাকলিঙ্ক পেতে পারি? এটা কি সম্ভব? সে কি আমাকে দিবে? কি মনে হয়? হ্যাঁ, কি মনে হয় দিবে? আমার কম্পিটিটর আমাকে তার ওইখানে একটা পোস্ট করার জন্য বা লিঙ্ক বিল্ড করার জন্য দিবে? কি মনে হয়? গ্যাস পোস্টিং না, কম্পিটিটরের ওয়েবসাইটে গিয়ে আমি একটা লিঙ্ক বিল্ডিং করব, এটা কি সম্ভব? সম্ভব না, না? সম্ভব যদি আমরা তাকে একটা ভ্যালু অ্যাড করি। মনে করেন তার ওইখানে দুই একটা ব্রোকেন লিঙ্ক আছে, এটা আমরা তাকে সলভ করব নাকি, ঠিক করে দেব। বিনিময়ে আমরা বলবো যে ভাই আমি একটা পোস্ট করব, এখানে আমার একটা লিঙ্ক থাকবে আমার সাইটের বা আমার অমুক পেজের, সম্ভব কিনা, দিবেন কিনা। আমরা হাম্বলি রিকোয়েস্ট করব নাকি বিনয়ের সাথে। সেটা রাখতেও পারে, নাও রাখতে পারে, কিন্তু তার কাজটা আমরা করে দিয়ে আসবো ফ্রিতে। হ্যাঁ, একবার আমরা করে দিলাম, আরেকবার আবার করে দিব। শুধু ওই লিঙ্ক ঠিক করে দেওয়া এটাই না, আর অন্যান্য টুকিটাকি যদি কাজ থাকে আমরা ওটা বের করে দিলাম যে আপনার এখানে এরকম সমস্যা আছে, আমি আপনার যদি সময় সুযোগ না হয় আমি করে দেই, আমাকে একটা ব্যাকলিঙ্ক আমার একটা সাইটের বা আমার একটা পেজের লিঙ্ক শেয়ার যদি করতে দেন তাহলেই আমার হয়ে যাবে, তাহলে আমি খুশি, কৃতজ্ঞ। একবার দুইবার করে দিবেন, তিনবারের মাথায় দেখবেন যে উনি দিচ্ছে, ঠিক আছে আপনি যেহেতু মানে আমার জন্য এত কিছু করছেন, ঠিক আছে আপনি দেন, শেয়ার করেন, নো প্রবলেম, তখন হয়ে গেল নাকি। আর এটা একটু আমি জটিলভাবে বললাম জিনিসটা, কিন্তু সহজভাবে হয় যে ভাই আমরা তো একই জিনিস নিয়ে কাজ করি, তো চলেন আমরা কোলাবোরেট করি নাকি। আপনার আমার সাইটের লিঙ্ক আপনার ওখানে দিলাম, আপনার সাইটের লিঙ্ক আমার এখানে দিলাম নাকি, আপনার একটা অমুক পেজের, অমুক প্রোডাক্টের, অমুক সার্ভিসের, এইভাবেও হয় অদল বদল কোলাবোরেশন। হ্যাঁ, এইভাবেও হয়, মানে বিভিন্নভাবে করা যাবে। কম্পিটিটর বলেই যে, প্রতিযোগী বলেই যে আমাকে সে সুযোগ দিবে না, বিষয়টা এরকম না। দুজনেরই বড় হওয়া লাগবে, গ্রো করতে হবে, তাই না? মিলেমিশেই গ্রো হওয়া লাগবে। একজনকে মেরে ধরে রেখে আমি একা চলে যাব, এরকম হবে না কখনো। দুজনকেই, সবাইকেই একসাথে মিলেমিশে বড় হওয়া লাগবে, ঠিক আছে? কনসেপ্ট অফ পেজ এসইও ডেফিনেশনটা পড়েন তো। জুড়ে পড়েন, হ্যাঁ, আমার মতো করে জুড়ে জুড়ে। Off-page SEO involves activities performed outside your website to improve its search engine rankings, such as link building, social media marketing, and brand mentions. নাকি অফ-পেজ এসইওটা কি বোঝায় সাধারণত? অ্যাক্টিভিটি যেটা বাইরে হয়, আমাদের সাইটের ভিতরে কিছু হচ্ছে না, বাট বাইরে হচ্ছে। এটা কীরকম? লিঙ্ক বিল্ডিং করছি আমরা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করছি, তারপরে আবার হচ্ছে ব্র্যান্ডগুলি মেনশন দিচ্ছি বা দিচ্ছে আমাদেরকে, তাই না? এভাবে এটা হচ্ছে অফ পেজে হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমাদের সাইটে সামনে হচ্ছে না, তাই না? এগুলি বাহিরে হচ্ছে, অফ পেজে হয়ে যাচ্ছে। কি এলিমেন্টগুলি দেখেন তো? ব্যাকলিংকস টু ইউর সাইট, সিগনালিং ট্রাস্ট অ্যান্ড অথরিটি টু সার্চ ইঞ্জিন। ব্যাকলিংকটা দেখছেন কি বলছে? যে লিঙ্কস ফ্রম আদার ওয়েবসাইটস পয়েন্টিং টু ইউর সাইট, সিগনালিং ট্রাস্ট অ্যান্ড অথরিটি টু সার্চ ইঞ্জিন। এটা লিঙ্ক অন্য সাইটে, কিন্তু ওটা আমার সাইটটাকে কেন্দ্র করে, আমার পেজটাকে কেন্দ্র করে, হ্যাঁ, যেটা নাকি একটা বিশ্বাস, হ্যাঁ, বিশ্বাস এবং হচ্ছে অথরিটির একটা বিষয় সার্চ ইঞ্জিনের জন্য। হ্যাঁ, সোশ্যাল সিগনাল, শেয়ার, লাইকস অ্যান্ড মেনশনস অন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এই যে আমরা সোশ্যাল মিডিয়া যে ব্যবহার করি, ওইখানে একটা কন্টেন্টে যদি বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার থাকে বা ওয়াচ আওয়ার বেশি থাকে, ওটা কিন্তু সার্চ ইঞ্জিন ধরে নেয় যে এটা ভালো কিছু, হ্যাঁ, এটাতে এঙ্গেজমেন্ট বেশি, ওটাকে এমনিতেই সে র্যাঙ্ক করিয়ে দেয়, আরও বেশি বেশি মানুষের সামনে নিয়ে শো করায় ওইটাকে, হ্যাঁ, ওই কন্টেন্টগুলিকে।
তারপরে আছে হলো ব্র্যান্ড মেনশন, সাইটেশনস অফ ইউর ব্র্যান্ড নেম অ্যাক্রস দ্য ওয়েব ইভেন উইদাউট আ লিঙ্ক। সাইটেশন জিনিসটা বুঝি নাকি? হ্যাঁ, সাইটেশনস অফ ইউর ব্র্যান্ড নেম অ্যাক্রস দ্য ওয়েব ইভেন উইদাউট আ লিঙ্ক। আমরাও যে ওয়ার্ড অফ মাউথ শুনছি নাকি, মুখে মুখে যে মার্কেটিং হয় না, মুখে মুখে বলে যে আজকে মনে করেন একটা জায়গা থেকে ভালো সার্ভিস পেয়ে আসছে, সে এসে বাহিরে মানুষের সাথে কথা বলে অমুক জায়গায় গিয়েছিলাম, এটার জন্য অনেক ভালো সার্ভিস দিয়েছে, পেয়েছি, বলে না এরকমভাবে। এখন ওই বিভিন্ন ব্র্যান্ড বা হচ্ছে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে যদি একটা নাম বা একটা বিষয়, একটা সার্ভিস নিয়ে কথা বলে মানুষ, ওটা তো একটা মার্কেটিং হয়ে যাচ্ছে, হচ্ছে না? ইম্পর্টেন্সটা দেখেন তো, অফ পেজ এসইও হেল্পস বিল্ড ইউর সাইটস রেপুটেশন অ্যান্ড অথরিটি, মেকিং ইট মোর লাইকলি টু র্যাঙ্ক হায়ার ইন সার্চ ইঞ্জিন রেজাল্টস। আমাদের অফ পেজে যেই এসইওটা আমরা করি, এটা আমাদেরকে কিসে সহায়তা করে? আমাদের সাইটের যে একটা রেপুটেশন, হ্যাঁ, রেপুটেশন, অথরিটি, এগুলি গ্রো করতে, আবার হচ্ছে সার্চ রেজাল্টে র্যাঙ্ক করতে, হ্যাঁ, সহায়তা করে। নো ফলো ভার্সেস ডু ফলো ব্যাকলিং, এটা আমরা বুঝি নাকি? হ্যাঁ, পাস লিঙ্ক ইকুইটি এসইও ভ্যালু টু ইউর ওয়েবসাইট। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে example.com, ভিজিট এক্সাম্পল দে আইডিয়াল ফর ইমপ্রুভিং সার্চ ইঞ্জিন র্যাঙ্কিংস। পাস লিঙ্ক ইকুইটি টু ইউর ওয়েবসাইট, এটা বুঝি আমরা। ডু ফলো, আমরা যখন একটা লিঙ্ক শেয়ার করি আমাদের কোনো একটা পোস্টে, ওইখানে অপশন চলে আসে ডু ফলো অথবা হচ্ছে নো ফলো। আমরা যদি ডু ফলো দিয়ে রাখি, ডু ফলোই থাকে সবসময়, ওটা আমাদের আলাদা করে দিতে হয় না, ডু ফলোই থাকে। ডু ফলো যদি একটা লিঙ্ক থাকে, তার মানে কি ওই লিঙ্কে যদি ক্লিক করা হয় তাহলে ওই লিঙ্কটা ফলো করবে, সার্চ ইঞ্জিন ফলো করবে এবং ওই লিঙ্কটা ওপেন হবে কোনো কিছু। আর যদি আমরা লিঙ্ক শেয়ারের সময় নো ফলো দিয়ে দিই, বসিয়ে দেই, তাহলে হবে কি ওই লিঙ্কে মানুষ ক্লিক করবে কিন্তু সার্চ ইঞ্জিন ওই লিঙ্কটাকে ফলো করবে না, বা ওই লিঙ্কটা ওপেন হবে না, রোবটটা ওটাকে ক্রলও করবে না, ঠিক আছে? ওইটা তাহলে ফলস হয়ে যাবে, ওই লিঙ্ক কাজ করবে না। এই যে ডু নট পাস লিঙ্ক ইকুইটি বাট ক্যান স্টিল ড্রাইভ ট্রাফিক অ্যান্ড ব্র্যান্ড অ্যাওয়ারনেস। এটা ওই লিঙ্কটা যাবে না, কাজ করবে না, কিন্তু ওখানে তো নাম থেকে যাবে আমাদের ব্র্যান্ড, তাই না? ওটার জন্য একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস তৈরি হবে। ব্র্যান্ড অ্যাওয়ারনেস জিনিসটা আমরা বুঝি তো নাকি? হ্যাঁ, এই যে বড় বড় কোম্পানিগুলি দেখবেন যখন জাতীয় বিভিন্ন দিবসগুলি আসে, তখন ওরা বলে কি, আপনার এই মনে করেন এই 16ই ডিসেম্বর, 26শে মার্চ, এরকম যে আসে বিজয় দিবস, স্বাধীনতা দিবস, ওই সময়গুলিতে করে কি ব্র্যান্ডিং করে, তাদের যে ব্র্যান্ড বা তাদের যে নাম, এটাকে আরও ছড়িয়ে দেয়, তাদেরকে শুভেচ্ছা জানায়, তারপরে তাদের নামটা বলে দেয় উমুক, তাই না? এটাকে বলা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। হ্যাঁ, শুভেচ্ছা দিল আর হচ্ছে তাদের নিজের নামটা নিল। যেমন ওই ঈদের সময় দেখবেন যারা সামনে নির্বাচন, চেয়ারম্যান মেম্বার দাঁড়াবে, এমপি দাঁড়াবে, তারা কি করে? ঈদের শুভেচ্ছা জানায়, সাথে এমপির ছবি দিয়ে দেয়, মন্ত্রীর ছবি দিয়ে দেয়, নিজের ছবি দিয়ে দেয়। এটা কি? এটা ব্র্যান্ডিং, নিজের ব্র্যান্ডিং করছে সে। হ্যাঁ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস তৈরি করছে, মানে মানুষকে সে জানান দিচ্ছে আমি আছি সামনে, হয়তো বা আমি চেয়ারম্যান দাঁড়াবো, এমপি দাঁড়াবো। হ্যাঁ, নিজের পরিচিতি তুলে ধরে আর কি, তৈরি করে। এখন আমাদেরও কিন্তু এই কাজটা করতে হবে। এই যেমন আমরা এখন এসইও শিখছি, বা যে কাজই আমরা শিখি না কেন, যদি আমরা পারি, করি, সোশ্যাল মিডিয়া বলেন বা যেটাই হোক, ওইখানে কিন্তু আমাদের নিজেদের ব্র্যান্ডিং করতে হবে। হ্যাঁ, আমরা আজকে এটা শিখছি, এটা করছি, এরকম ছোট ছোট কাজ করে করে আমাদের দিতে হবে, আপলোড করতে হবে, প্রচার করতে হবে, নিজের একটা ব্র্যান্ডিং তৈরি করতে হবে। মানুষ আমাদেরকে জানবে, না অমুকে তো এই কাজ করে, তাই না? এখন তার হয়তো বা ওই কাজটা বা ওই সার্ভিসটা একদিন প্রয়োজন হবে, তখন আমাদেরকে সে নক দিবে যে আমি তো অমুকে দেখছিলাম ফেসবুকে যে সে নাকি এসইও করে, হ্যাঁ, লোকাল এসইওর কাজ পারে, জানে, তো তাকে দিয়ে করায় নাকি।
আপনি আবার একটু চাপা মারলেন যে আমি তো মার্কেট প্লেসে এটা $10 করি, আপনি আমাকে $8 বা 1000 টাকা দিলেই হয়ে যাবে নাকি, প্যাচ মেরে একটু চাপা মেরে দিলেন, ঠিক আছে, যেহেতু চেনা জানা ফ্রেন্ড লিস্টে আছেন নাকি, এইভাবে হয়ে গেল নাকি। এজন্য আমাদের ব্র্যান্ডিং করতে হবে। আবার অনেকে বলবে যে নিজের রোল নিজে পিটায়, বলতে পারে, বাট ব্র্যান্ডিং করতে হবে, আমাদের পরিচিতি তুলে ধরতে হবে। মনে করেন আমি একটা কাজ পারি, কেউ জানে না বুঝে না, তো আমাকে হায়ারও করবে না। আমাকে কাজ পারতেও হবে এবং যার কাজটা প্রয়োজন তাকে আমার রিচ করতেও হবে যে আমি তো এটা পারি, আপনি যেহেতু এটা নিয়ে নাড়াচাড়া করেন, আপনার কি এটা প্রয়োজন কিনা, এই সার্ভিসটা নেবেন কিনা, হ্যাঁ, আমাকে রিচও করতে হবে তার কাছে গিয়ে। তা এরকম প্রথমে কয়েকজনের কাছে রিচ করলে কাজ দু একবার হয়ে গেলে পরে দেখবেন যে ওইখান থেকেই আরও মার্কেটিং হয়ে যাবে, আপনার ব্র্যান্ডিং হয়ে যাবে। তখন আপনার কাজের আর অভাব হবে না, তখন আপনার সময় হবে না, তখন আপনার এজেন্সি করা লাগবে, আপনার মতো আরও 4-5 জনকে নিয়ে এজেন্সি করে তখন কাজটা চালিয়ে যাওয়া লাগবে। হ্যাঁ, তাহলে ডু ফলো নো ফলো জিনিসটা তো শেষ নাকি। ডু ফলো হচ্ছে যেটা আমার লিঙ্ক পাস করবে, মানে লিঙ্কে যদি ক্লিক করে তাহলে ওই লিঙ্কটা ওপেন হবে, কাজ করবে, সার্চ ইঞ্জিন ফলো করবে। আর নো ফলো হলে পরে লিঙ্ক পাস হবে না, মানে লিঙ্কে ক্লিক করবে বাট লিঙ্কটা ওপেন হবে না, নো ফলো, ঠিক আছে, এটা হচ্ছে নো ফলো। ডার্ক ওয়েবসাইট, ডার্ক ওয়েবসাইট আপনি ওই যে যেটা হ্যাকার বা ওদের যারা ইউজ করে ওইগুলা, ওগুলি কাজ করে কিন্তু আমাদের নর্মাল ব্রাউজারে করবে না, এই ব্রাউজারগুলি হবে না, ওদের জন্য আলাদা ব্রাউজার ইউজ করতে হয়, যে অনিয়ন ব্রাউজার আরও কী কী যে আছে, আর আমাদের এই অপারেটিং সিস্টেমগুলোতে তো চলতে চাইবে না, তার জন্য আলাদা ইউজ করতে হবে, আবার ভিপিএন দিতে হবে, নেট স্পিড ভালো থাকতে হবে, এই দুই একটা রুল মেনটেন করে ওইখানে প্রবেশ করা যাবে। কিন্তু আমরা এগুলিতে করলে হবে না। ওটা সিকিউরিটি লেয়ার এতই মানে বেশি যে ওটা ভেদ করতে 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 আমাদের যে সাধারণ এই যে নেট স্পিড এগুলি আর কুলায় না, ওই পর্যন্ত আর যাইতেই পারে না। আর এই যে সার্চ ইঞ্জিন যেগুলি আমরা নর্মালি ব্যবহার করি সাধারণ মানুষ হিসেবে, এগুলি ওইটার জন্য না, ওইটার জন্য আলাদা করে আপনার অপারেটিং সিস্টেম আলাদা করে, তারপরে হচ্ছে সার্চ ইঞ্জিনও আলাদা করে, নেট স্পিডও বেশি নিতে হবে, ব্রাউজার, হ্যাঁ ব্রাউজারও আলাদা, তারপরে হচ্ছে কি আবার হচ্ছে ভিপিএন ইউজ করতে হবে, ঠিক আছে। ওইগুলো সব আপনার নিজের জন্য, নিজের ভালোর জন্য। এই সব সিকিউরিটি লেয়ার আপনি যখন সেট করবেন তখন আপনি ওখানে যাওয়ার জন্য প্রস্তুত, ঠিক আছে। এছাড়া আমরা এই নর্মালি যদি যাই তাহলে নিজে গিয়ে নিজেই হ্যাকারের শিকার হয়ে যাবো, বুঝছেন, ডেটা মেটা সব লিক হয়ে যাবে। হ্যাঁ, নো ডু ফলোই থাকে, বাট আমরা সিকিউরিটি লেভেল বেশি টাইট থাকে, আমরা ওই পর্যন্ত। এর জন্য অনিয়ন ব্রাউজার যে কেন রাখছে, ওই যে একটার পর একটা লেয়ার, একটার পর একটা লেয়ার। অনিয়ন পেঁয়াজ বুঝি তো, পেঁয়াজটা কীরকম থাকে, পেঁয়াজটা কিন্তু একটা চামড়া কিন্তু ঘুরে ঘুরে চামড়া, একবার দিল আরেকবার দিল আরেকবার দিল এরকম করে, তাই না। এর জন্য ওরকম মানে ওই নাম যে জিনিস যে তারও একটা মিনিং আছে, এর জন্য এরকমভাবে তৈরি করা, এরকমভাবে দেওয়া। হ্যাঁ, এক্সাম্পল আছে এখানে রেফ, হ্যাঁ example.com, তারপর হচ্ছে নো ফলো, ভিজিট এক্সাম্পল। When to use it, do follow from high quality authoritative কি লেখা এটা, authoritative sites, no follow for paid links, sponsored content or user generated content to avoid penalties। এটা বুঝতে পারছি না কি আমরা শেষেরটা। ডু ফলো তো এটা আমাদের সবসময় থাকবে, আমরা যখন লিঙ্ক শেয়ার করব ডু ফলো আলাদাভাবে সিলেক্ট করতে হবে না, কিন্তু নো ফলো যদি হয় তাহলে নো ফলোটা সিলেক্ট করা লাগবে, কারণ ডু ফলোটা আগে থেকেই অন করাই থাকে, হ্যাঁ ডিফল্ট থাকে। নো ফলো হলে নো ফলো সিলেক্ট করতে হবে। এখন নো ফলো এটা কখন ইউজ করব আমরা, ফর পেড লিঙ্কস, এটা তো বুঝি নাকি, যে লিঙ্কের জন্য আমাকে পে করছে, স্পন্সর্ড কন্টেন্ট যেটার জন্য আমাকে স্পন্সর করছে, টাকা পয়সা হোক বা একটা সুযোগ সুবিধা দিচ্ছে যেটাই হোক, ইউজার জেনারেটেড কন্টেন্ট টু অ্যাভয়েড পেনাল্টিস, ইউজার জেনারেটেড কন্টেন্ট, যারা ইউজার আছে তাদের মাধ্যমে যেই কন্টেন্ট আমার জেনারেট হয়েছে ওটার লিঙ্ক। আবার হচ্ছে আমি যদি স্পন্সর করার লিঙ্ক, তারপরে হচ্ছে পেড করার লিঙ্ক, ওগুলো হয়তো বা ভালো না, ইলিগ্যাল কিছু নাকি, ওগুলো যদি আমি শেয়ার করি আমার প্ল্যাটফর্মগুলিতে তাহলে আমার সাইটে পেনাল্টি আসতে পারে, এগুলি এড়ানোর জন্য
হ্যাঁ, নো ফলোটা আমি ব্যবহার করব, ঠিক আছে। অ্যাঙ্কর টেক্সট রেশিও, অ্যাঙ্কর টেক্সট কি বলেন তো? হ্যাঁ, অ্যাঙ্কর টেক্সট, হোয়াট ইজ অ্যাঙ্কর টেক্সট? 1 নম্বরের প্রশ্ন কিন্তু। হ্যাঁ, এটা আসবে। যে টেক্সটে আমরা লিঙ্ক ইনসার্ট করি, হ্যাঁ, অথবা হচ্ছে ক্লিকেবল হাইপার টেক্সট হোয়ার উই ইনসার্ট আর লিঙ্ক, হয়ে গেল 1 নম্বরের প্রশ্ন কিন্তু এটা। হ্যাঁ, এটা যদি লিখতে পারেন তাহলে 1 নাম্বার পাবেন। ওই যে ক্লিকেবল টেক্সট ইন আ হাইপার লিঙ্ক হুইচ শুড বি ডেসক্রিপটিভ অ্যান্ড রিলেভেন্ট টু দ্য লিঙ্ক পেজ। যে পেজটা আমরা লিঙ্ক করব ওটার সাথে যেন রিলেভেন্ট হয়, প্রাসঙ্গিক হয়, হ্যাঁ, অপ্রাসঙ্গিক যেন না হয়। আমি কলার কথা বলছি, যেন কলার লিঙ্কটাই হয় এখানে, আমের লিঙ্ক যেন না হয়, এটা বোঝাচ্ছে। অপটিমাল অ্যাঙ্কর টেক্সট রেশিওটা দেখেন, ব্র্যান্ডেড অ্যাঙ্কর্স 50 to 70% ইউর ব্র্যান্ড নেম, মানে বেশি বড় করা যাবে না আর কি, ছোটো করে দেওয়া লাগবে, এটা বোঝাচ্ছে। একজ্যাক্ট ম্যাচ কিওয়ার্ডস 5 to 10% এসইও সার্ভিসেস, ছোটো না। পার্শিয়াল ম্যাচ কিওয়ার্ডস 10 to 20% বেস্ট এসইও টেকনিক্স। জেনেরিক অ্যাঙ্কর্স 10 to 20%, ফর এক্সাম্পল ক্লিক হেয়ার, রিড মোর। জেনেরিক এটাই বেশি হয়ে থাকে, আমরা দেখি যে একটা ব্লগ পড়ছি ওইখানে থাকবে রিড মোর, পরে আবার ক্লিক হেয়ার। নেকেট ইউআরএল 5 to 10%। নেকেট ইউআরএলটা কোনটা বলেন তো? যেটা টেক্সটের ভিতরে দেওয়া থাকে না, টেক্সট ছাড়াই এটা শুধু লিঙ্কটা এমনিই থাকে, ওপেন দেখা যাচ্ছে লিঙ্কটা, এটাই হচ্ছে নেকেট লিঙ্ক। হ্যাঁ, নেকেট ইউআরএলস। অ্যাভয়েড ওভার অপটিমাইজেশন, এখানে দেখেন ওভার ইউজিং এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডস ক্যান ট্রিগার পেনাল্টিস ফ্রম সার্চ ইঞ্জিন। এখন দেখেন আমাদের একটা পেজে বা হচ্ছে যে একটা পোস্টে কোন ধরনের অ্যাঙ্কর টেক্সট কত % ইউজ করতে পারবো, এটার একটা রেশিও চার্ট এখানে দেওয়া আছে, তাই না? ব্র্যান্ডেড অ্যাঙ্কর কত হবে, এক্সাক্ট ম্যাচ কত হবে, পার্শিয়াল কত হবে, সব কিছু এখানে দেওয়া আছে। এই হিসাবে আমরা ব্যবহার করার চেষ্টা করব। 1 বার 2 বার, মানে 1 থেকে 2টা লিঙ্ক দেবো একটা পেজে বা একটা পোস্টে। হ্যাঁ, এর বেশি আমাদের প্রয়োজন নাই। হ্যাঁ, এখানে আবার শেষে আমাদের একটা নোট দেওয়া আছে, ওভার ইউজিং এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডস ক্যান ট্রিগার পেনাল্টিস ফ্রম সার্চ ইঞ্জিনস। কমিয়ে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, বেশি প্রয়োজন নাই, ওভার ইউজ করার কোনো প্রয়োজন নাই আমাদের। ওয়েবসাইট মেট্রিক্স ফর লিঙ্ক বিল্ডিং, দেখেন তো এটা কি বলছে, কি মেট্রিক্স টু ইভ্যালুয়েট ওয়েবসাইটস ফর ব্যাকলিং। হ্যাঁ, ডোমেইন অথরিটি ডিএ, a score 1 to 10, predicting a website's ranking potential mods। এটা আমরা মজ দিয়ে দেখতে পারি, স্যামরাস দিয়ে দেখতে পারি, আরও কত টুল, তাই না, ওগুলো দিয়ে দেখতে পারি এই ডোমেইন অথরিটি। এখন ডোমেইন অথরিটি জিনিসটা কি এটা জানি নাকি? ডোমেইন অথরিটি একটা ডোমেনের বয়স যত বেশি হবে, সার্চ ইঞ্জিনে যতদিন থাকবে, যতদিন সার্ভিস দিবে, তার ডোমেন অথরিটি তত বাড়বে, মানে তার বিশ্বাসযোগ্যতা, তার গ্রহণযোগ্যতা। যত বেশি পুরনো হবে তার ডোমেন অথরিটি তত বেশি হবে। যেমন 1 থেকে 100 পর্যন্ত, যখন প্রথম কেউ একটা সাইট করবে, ডোমেন নিবে, তার হয়তো বা 1 থেকে শুরু হবে, শুরু হয়ে 100 পর্যন্ত যাবে। যেই সাইটের আপনার ডোমেন অথরিটি যদি 70-এর উপরে থাকে তাহলে বুঝবেন যে ওটা ভালো আছে, বা 80-90-এর উপরে যদি যায় তাহলে ওটা সব থেকে ভালো। কিন্তু মিনিমাম 70 থাকতেই হবে। 70-এর নিচে হলে ওইটা মোটামুটি একটু লো কোয়ালিটি হয়ে যাচ্ছে বা বেশি পুরনো হয় না, এরকম বোঝাচ্ছে। হ্যাঁ, 70 বা তার উপরে থাকলে বুঝবেন যে ভালো, আমাদেরগুলো যেন বেশিই থাকে। হ্যাঁ, পেজ অথরিটি পিএ মেজার্স দ্য র্যাঙ্কিং পটেনশিয়াল অফ আ স্পেসিফিক পেজ মচ। এটাও আমরা মচ দিয়ে চেক করতে পারি। হ্যাঁ, পেজ অথরিটি, যে ওই পেজটা কতদিন ধরে আছে, ওই কন্টেন্টটা কী রিলেটেড ওই পেজে, এগুলোর উপরে ওটার র্যাঙ্কিং ফ্যাক্টরটা নির্ভর করবে। ওই পেজে বা ওই পোস্টে মানুষের ইউজারের এঙ্গেজমেন্টটা কীরকম, এই সবগুলির উপরে। ডোমেইন রেটিং ডিআর, এই যে ডিএ আর ডিআর এটা মোটামুটি সেম জিনিস। হ্যাঁ,
স্ট্রেংথ অফ আ ওয়েবসাইটস ব্যাকলিং প্রোফাইল SREPs, হ্যাঁ SREP দিয়ে এটা আমরা চেক করতে পারি বা সেট করতে পারি। এখানে স্ট্রেংথ অফ আ ওয়েবসাইটস ব্যাকলিং প্রোফাইল, একটা ওয়েবসাইটের ব্যাকলিং প্রোফাইল কীরকম শক্তিশালী বা শক্ত নাকি পুক্ত, সেইটা আমরা এই DR যেটা আছে ডোমেন রেটিং, এটার মাধ্যমে বুঝতে পারি। স্প্যাম স্কোর, আ মেজার অফ হাউ স্প্যামি আ ওয়েবসাইট অ্যাপিয়ার্স, এটা মজ দিয়ে করা যায়, দেখা যায়, হ্যাঁ, যে একটা ওয়েবসাইট কীরকম স্প্যাম, হ্যাঁ। ট্রাস্ট ফ্লো TF অ্যান্ড সাইটেশন ফ্লো CF, কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি অফ ব্যাকলিংস ম্যাজেস্টিক দিয়ে আমরা এটা দেখতে পারি, মেজার করতে পারি, হ্যাঁ। ট্রাস্ট ফ্লো আর একটা হচ্ছে সাইটেশন ফ্লো, এর মানে হচ্ছে কি কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি অফ ব্যাকলিংস, হ্যাঁ। ব্যাকলিংয়ের কোয়ালিটি আবার হচ্ছে কোয়ান্টিটি, হ্যাঁ, পরিমাণ, হ্যাঁ, মান আর হচ্ছে পরিমাণ। টুলস টু ইউজ, এখানে 4টা টুলের কথা আছে, এর মধ্যে আমরা SREPs SEMrush এই 2টা করে ফেলছি, তাই না। এখান থেকে 2টা আমাদের এক্সপ্লোর করতে হবে, একটা হচ্ছে মজ আর একটা হচ্ছে ম্যাজেস্টিক। আচ্ছা, আমরা কি মজটাকে দেখেছিলাম নাকি, মনে পড়ে? করি নাই না। মজ আর হচ্ছে ম্যাজেস্টিক এই 2টা আমাদের পরে দেখতে হবে, হ্যাঁ। আমাদের থিওরি শেষ করে আমরা যখন প্র্যাকটিক্যালে যাব তখন এই 2টা আমরা দেখব, ওকে। এখন দেখেন তো স্প্যামি অর ল কোয়ালিটি ব্যাকলিং, এটা দেখেন তো কি এটা। হোয়াট আর স্প্যামি ব্যাকলিং, হ্যাঁ, লিঙ্কস ফ্রম ইররিলেভেন্ট লো কোয়ালিটি অর মেলিসাস ওয়েবসাইটস দ্যাট ক্যান হার্ম ইউর সাইটস SEO। স্প্যামি ব্যাকলিংটা হচ্ছে কি এরকম লিঙ্ক যেটা হচ্ছে কি ইররিলেভেন্ট, মানে আমার যে বিষয় ওটার সাথে যাচ্ছে না, অপ্রাসঙ্গিক, হ্যাঁ। আবার হচ্ছে কোয়ালিটি ভালো না, লো কোয়ালিটি। আবার হচ্ছে মেলিসাস জিনিস বুঝিত নাকি, যেটা ক্ষতিকারক আর কি, না। ওই যে হ্যাকার ওয়েবসাইট আছে না, হ্যাকিং ওয়েবসাইট, ওগুলিতে গিয়ে কোনো তথ্য দিলেই বা কোনো লিঙ্কে ক্লিক করলে মনে করেন আমার ডেটাগুলি ওখানে চলে যাবে, ওদের কাছে আমার লগ ইন ডিটেলস ক্রেডেনশিয়ালগুলি চলে যাবে, এইগুলি। ক্যারেক্টারিস্টিক্স অফ স্প্যামি ব্যাকলিং, কিছু বৈশিষ্ট্য দেখি চলেন স্প্যামি ব্যাকলিংয়ের। 1 নম্বরে আছে কি লিঙ্কস ফ্রম সাইটস উইথ হাই স্প্যাম স্কোর, এমন লিঙ্ক যেখানে যেই সাইটের স্প্যাম স্কোরটা অনেক হাই, বেশি। আবার হচ্ছে লিঙ্কস ফ্রম ইররিলেভেন্ট নিচেস, ওই যে আমি কলার কথা আলোচনা করতেছি আবার এনে ধরে দিলাম আমের একটা লিঙ্ক, এইটা হইল না কিন্তু। লিঙ্কস ফ্রম PBNs প্রাইভেট ব্লক নেটওয়ার্ক, এটা আমি একদিন বলছিলাম মনে হয়, যে নিজেদের মনে করে অনেকগুলি ব্লক নিজেরই একজনেরই বা একটা গ্রুপের 40-50টা ব্লক সাইট থাকবে, একজন আরেকজনকে সমানে ব্যাকলিং দিচ্ছে, এরকম এটাকেই বলে হচ্ছে প্রাইভেট ব্লক নেটওয়ার্কস, হ্যাঁ। ক্ষতিকারক তখন যখন সার্চ ইঞ্জিন বুঝতে পারবে যে এটা তো একটা চক্র, এরা 10জন 20জন মিলে ওয়েবসাইট করেছে, একজন আরেকজনকে দিচ্ছে, ঘুরে ফিরে এর ভিতরেই থাকছে, ওরা বাহিরে কারোর সাথে আর যাচ্ছে না, তখন সেটা বুঝতে পারবে। এটা অ্যাভয়েড করার জন্য আমরা যেটা করতে পারি, মনে করেন আমরা 20 জনের মধ্যে 20টা সাইট করব, লিঙ্ক একজন অপরজনকে ব্যাকলিং দিব, সেই তার পাশাপাশি আমাদের এই 20 জন সার্কেলের বাহিরেও আরও অন্যজনের সাথেও আমরা লিঙ্ক দেওয়া নেওয়া করব, ব্যাকলিং তৈরি করব, ঠিক আছে। তখন এটা সার্চ ইঞ্জিনের কাছে স্প্যামি হবে না বা PBN মনে হবে না। আমরা PBN করব, বাট তার কাছে এটা মনে হবে না, সে বুঝতে পারবে না, সে বুঝবে যে ও 20 জন আছে আর অন্যর সাথেও করে, তাহলে এটা আলাদা হয়ে গেল জিনিসটা। কিন্তু গ্রো করার জন্য PBNটা একটু ইম্পর্টেন্ট, প্রথমে শুরুর দিকে গ্রো করার জন্য, হ্যাঁ। এক্সেসিভ এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর টেক্সট, ওই যে একই রকম অ্যাঙ্কর টেক্সট যদি অতিরিক্ত হয়ে যায়, ওই যে এর একটু আগে যেটা দেখলাম ওভার ইউজ, ওটা করা যাবে না, হ্যাঁ। একটা রেশিও থাকবে, দেওয়া ছিল পার্সেন্টেজ, ওই হিসাবে ইউজ করা লাগবে, যে কোন ধরনের অ্যাঙ্কর টেক্সট আমি কত % ইউজ করতে পারবো একটা পোস্টে বা একটা পেজে, ওই হিসেবে করতে হবে। এরপরে আছে কি হাউ টু হ্যান্ডেল স্প্যামি ব্যাকলিং আমরা কীভাবে কন্ট্রোল করতে পারি, না।
ইউজ গুগল সার্চ কনসোল টু আইডেন্টিফাই হার্মফুল লিঙ্কস। আমাদের যে গুগল সার্চ কনসোল আছে এটা ইউজ করে আমরা এই আমাদের ক্ষতিকর লিঙ্কগুলি আইডেন্টিফাই করতে পারবো, শনাক্ত করতে পারবো। হ্যাঁ, রিচ আউট টু ওয়েবমাস্টার্স টু রিমুভ দ্যাম। আমরা ওয়েবমাস্টারের সাহায্যে এইটাকে রিমুভ করতে পারবো। আর পরে কি আছে, ডিসবো হার্মফুল ব্যাকলিংস ইউজিং গুগলস ডিসবো টুল। যে গুগলের আবার আর একটা টুল দেওয়া আছে যেটা ইউজ করার মাধ্যমে আমরা ওই যে হার্মফুল ব্যাকলিংগুলিও কি করতে পারি, ডিসবো করে দিতে পারি নাকি, এই ডিসবো টুল ইউজ করার মাধ্যমে। হ্যাঁ, এটা আমরা প্র্যাকটিক্যালের সময় দেখার চেষ্টা করব, এগুলি ইউজ করার চেষ্টা করব। হ্যাঁ, তারপরে কি আছে, গুগল অ্যাডভান্স সার্চ টেকনিক্স ফর ফাইন্ডিং ব্যাকলিং রিসোর্সেস। ব্যাকলিং রিসোর্স এটা আমরা বুঝি নাকি, এটা আমরা কিভাবে বের করতে পারি? আমার মনে করেন ব্যাকলিং প্রয়োজন, এখন কারা দিচ্ছে ওটা আমার জানা নাই, আমি যদি গুগলে সার্চ করি তাহলে চলে আসবে তো, তাই না? এখন ওটা সার্চ করার জন্য সার্চ টার্ম আছে কিছু, কিভাবে সার্চ করতে হবে সেটার নমুনা এখানে দেওয়া আছে, দেখেন, সার্চ অপারেটরস ফাইন্ড গেস্ট পোস্ট অপরচুনিটিস। এখন আমরা যদি ওই যে কুলম দিয়ে যদি লিখি যে রাইট ফর আস, তারপরে ইউর নিশ, আমরা যে টপিকে লিখতে চাই বা কোন টপিকে আমরা কন্টেন্ট দিতে চাই ওই টপিকটা এখানে লিখে দিব। টেকনোলজি হইতে পারে, হেলথ হইতে পারে নাকি, একটা এখানে দিয়ে দিলাম। গেস্ট পোস্ট থাকবে। তারপরে আবার হচ্ছে ইউর নিশ, যে ওই একটু আগে যেটা বললাম যে আপনি কি বিষয় নিয়ে, কি টপিক নিয়ে, কি সাবজেক্ট নিয়ে লিখতে চান ওইটা এখানে বসাই দিবেন। তারপরে গুগলে সার্চ মারবেন, দেখবেন যে চলে আসতেছে এই সাইটগুলি গেস্ট পোস্টের জন্য রাইট ফর আস যেগুলি আছে এগুলি সমানে চলে আসতেছে। এখানে দুইটা আছে কিন্তু এটা কিন্তু দুইটা কিন্তু আলাদা। হ্যাঁ, রাইট ফর আস ইউর নিশ, আর একটা হচ্ছে গেস্ট পোস্ট ইউর নিশ, এই দুইটা। আইডেন্টিফাই রিসোর্স পেজেস, রিসোর্সেস প্লাস ইউর নিশ, আর একটা আছে হলো টপ ব্লকস প্লাস ইউর নিশ। এই টার্ম ব্যবহার করে যদি আমরা সার্চ করি আসছে, তাহলে চলে আসবে এই রিলেটেড ওয়েবসাইটগুলি যেখানে গেস্ট পোস্ট করা যায়, রাইট ফর আস যারা অ্যাকসেপ্ট করে সেই সাইটের লিঙ্কগুলি চলে আসবে, ওয়েবসাইটগুলি চলে আসবে। আসছে তো না? হ্যাঁ, তাই এখন যেগুলি সাইট লিঙ্ক আসছে না আপনার এখানে সাইট লিস্ট, ওখান থেকে একটা একটা করে বের করে করে, হ্যাঁ এটাই আসবে, কারণ এটাই আমরা সার্চ করলাম এইভাবে এই টার্ম ব্যবহার করে। তারপরে কি আছে, কম্পিটিটর ব্যাকলিং অ্যানালাইসিস, লিঙ্ক কুলন কম্পিটিটর ওয়েবসাইট .com। আমাদের যদি কম্পিটিটর থাকে তারা কোথায় ব্যাকলিং কি করে না করে এটা যদি জানার ইচ্ছা থাকে, আগ্রহ থাকে, তাহলে আমরা এইভাবে সার্চ দিলে চলে আসবে। অথবা আমরা চাইলে ওই যে আরও যে টুলগুলি আছে স্যামব্রাশ, এসরেপ, মচ, ওইগুলি ব্যবহার করেও বের করতে পারবো। হ্যাঁ, ফাইন্ড ফোরামস অর কমিউনিটিস, এই যে ফোরাম আমরা বলছিলাম না, আলোচনা করেছিলাম না, ওইটা বের করার জন্য এই যে ফোরাম প্লাস ইউর নিশ, এরপর আরেকটা ডিসকাশনস প্লাস ইউর নিশ। ডিসকাশন আর ফোরাম সেম। হ্যাঁ, দুই জায়গাতে সেম কাজই হয়। যার সমস্যা সে প্রশ্ন করলো, যে পারে সে ওইখানে উত্তর দিয়ে দিল। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এসইওর, মনে করেন একজনের হয়তো বা বুঝতে পারছে না, সে প্রশ্নটা করলো, আমাদের গ্রুপে যে পারলো সে ওইখান থেকে উত্তরটা দিয়ে দিল, সে জানে। এটা আমাদের একটা কমিউনিটি হয়ে গেল, একটা ফোরাম হয়ে গেল, ডিসকাশন হয়ে গেল। হ্যাঁ, ওইটাই হলো এটা। প্রতিটা বিষয়ের উপরেই কিন্তু এই ফোরাম থাকে, ডিসকাশন গ্রুপ থাকে। ওইটা যদি আমরা তো নাম জানি না, কিন্তু এখন যদি আমরা গুগলে সার্চ করি এইগুলো এরকমভাবে লিখে চলে আসবে, ওইখানে গিয়ে আমরা ওইখানে মেম্বার হয়ে যাব, ঢুকে যাব গ্রুপে, আমাদের সমস্যাগুলো ওইখান থেকে আমরা সমাধান পেয়ে যাব। টিপস দেওয়া আছে দুইটা, ইউজ টুলস লাইক স্ক্র্যাপবক্স ফর বাল্ক সার্চেস, কম্বাইন মাল্টিপল অপারেটরস ফর প্রিসিশন, নাকি এখানে একটা টুলের কথা বলছে, স্ক্র্যাপবক্স, ওই যে স্ক্র্যাপার, গ্র্যাবার, এগুলো তো আমরা শুনছি মনে হয়, নাকি ইউজ না করলেও এগুলো কিন্তু আমরা শুনছি। ওইরকমই এটা হচ্ছে স্ক্র্যাপবক্স।
আবার অনেক সার্চ ইঞ্জিনের কিন্তু থাকে, এক্সটেনশন থাকে, যেটা ইউজ করে আমরা হচ্ছে এই ডেটাগুলি মানে নিয়ে নিতে পারি। হ্যাঁ, এক্সেল শিটে ডাউনলোড করে নিতে পারি, পরে আমরা এটা ব্যবহার করার জন্য রাখতে পারি সেভ করে। হ্যাঁ, এরপরে কি আছে, এটা মনে হয় শেষ পয়েন্ট। হ্যাঁ, স্টেপস টু আইডেন্টিফাই কম্পিটিটর ব্যাকলিঙ্ক। এই যে আমি টুলের কথা বলছিলাম, এখানে দেওয়া আছে দেখেন, ইউজ টুলস লাইক এসরেপস, শ্যামরাশ অর মথস, এই তিনটা আমরা ইউজ করতে পারি। আরও টুল অনেক আছে, এখানে তিনটার উল্লেখ আছে আর কি। এখানে যে কোনো একটা ইউজ করেই আমরা বুঝতে পারবো। এন্টার ইউর কম্পিটিটরস ডোমেইন টু অ্যানালাইজ দেয়ার ব্যাকলিঙ্ক প্রোফাইল, এটা মনে হয় আমরা আগে করে ফেলছি না? আমরা ওই টুলে যাওয়ার পরে আমাদের যে কম্পিটিটরের ওয়েবসাইট, তার ডোমেইন অ্যাড্রেসটা দিয়ে দেব যে umuk.com, তখনই চলে আসবে যে সে কোথায় কোথায় ব্যাকলিঙ্ক পেয়েছে। হ্যাঁ, লুক ফর হাই অথরিটি রেফারিং ডোমেইন, গেস্ট পোস্ট লিঙ্ক, রিসোর্স পেজ লিঙ্ক। আমাদের এই তিনটা জায়গা ভালোভাবে চেক করতে হবে যে তার সাইটের ব্যাকলিঙ্ক পেয়েছে এরকম হাই অথরিটি সাইট কোনগুলো, ডোমেন ওইটা আমার মানে জানতে হবে। গ্যাস পোস্ট লিঙ্ক, কোন কোন ওয়েবসাইট থেকে গ্যাস পোস্ট পেয়ে আসছে এইটা। রিসোর্স পেজ লিঙ্ক, কোন কোন রিসোর্সগুলি ব্যবহার করেছে এইটা। এই তিনটা পয়েন্ট আমাকে ভালো করে দেখতে হবে। সম্ভব হলে ওই জায়গা থেকে আমারও ব্যাকলিঙ্ক আনার চেষ্টা করতে হবে। হ্যাঁ, হাউ টু লেভারেজ কম্পিটিটর ব্যাকলিঙ্ক, রেপ্লিকেট গেস্ট পোস্টস, পিচ সিমিলার গেস্ট পোস্ট আইডিয়াস টু দ্য সেম সাইট। এই যে আমি যেটা এইমাত্র বললাম যে ও যেখান থেকে ব্যাকলিঙ্ক নিয়েছে আমাকেও ওইরকম সিমিলার মোটামুটি কাছাকাছি যায় এরকম আর্টিকেল বা এরকম কন্টেন্ট দিতে হবে এবং ওই সেম সাইট থেকে আমারও ব্যাকলিঙ্ক আনার চেষ্টা করতে হবে। হ্যাঁ, ব্রোকেন লিঙ্ক বিল্ডিং, ফাইন্ড ব্রোকেন লিঙ্কস অন কম্পিটিটর লিঙ্কড পেজেস অ্যান্ড সাজেস্ট ইউর কন্টেন্ট অ্যাজ আ রিপ্লেসমেন্ট। এই যে একটা ব্রোকেন লিঙ্ক মনে করেন আমরা পেলাম ওইখানে গিয়ে, এখন আমি বললাম এটা তো ভাই ব্রোকেন লিঙ্ক, এটা তো আর এখন ওপেন হচ্ছে না, কাজ হচ্ছে না, তো আমি এটাকে রিপ্লেস করে একটা কন্টেন্ট এখানে দিয়ে রিডাইরেক্ট করে দিই, ওরা এটা অ্যাকসেপ্ট করবে। আনলিঙ্ক মেনশনস, রিচ আউট টু সাইটস মেনশনিং ইউর কম্পিটিটর বাট নট লিঙ্কিং টু ইউ। এখানে একটু বোঝার বিষয় আছে। রিচ আউট টু সাইটস মেনশনিং ইউর কম্পিটিটর বাট নট লিঙ্কিং টু ইউ। যে সাইটগুলি আপনার কম্পিটিটরকে মেনশন দিয়েছে বা লিঙ্ক শেয়ার করেছে তাদেরকে আপনার কি করতে হবে, রিচ করতে হবে, রিচ আউট। হ্যাঁ, রিচ করতে হবে এবং আপনাকেও ট্রাই করতে হবে আপনিও যেন ওখান থেকে একটা মেনশন পান, তাই না? এরকম হয় না যে একই ইনফ্লুয়েন্সারের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ড বা বিভিন্ন কোম্পানি গিয়ে শার্ট আউট নিয়ে আসছে বা রিভিউ নিয়ে আসছে, এরকম হয় না? ওরকম করতে হবে এইটাও। এই একই টেকনিক কিন্তু এই দুইটা। যেমন একজন মোবাইল রিভিউয়ার, বাংলাদেশে ইউটিউবার মনে করেন, সে আজকে কথা বলল এ ব্র্যান্ড নিয়ে, কালকে বি ব্র্যান্ড গিয়ে তাকে বলল যে ভাই আপনি আমারটা মেরে দেন, আমারটা রিভিউ করেন, করে না? এইটাই হচ্ছে এই কাজ। ফাইনাল নোটস দেখেন তো, পড়েন তো এটা সবাই একটু। কি বললো? অফ-পেজ SEO is about building authority, trust and relevance for your site. Focus on acquiring high quality natural backlinks and engaging in ethical practices. এটা মানে 2 লাইন কিন্তু মানে সবটা কভার করে ফেলছে এটা, তাই না? আমাদের অফ-পেজ SEOটা এমন যে আমাদের অথরিটি বিল্ড করে, হ্যাঁ, আবার বিশ্বাস তৈরি করে, যেগুলি আমাদের সাইটে রিলেভেন্স, আবার কি করে হাই কোয়ালিটি, ফোকাস অন অ্যাকোয়ারিং হাই কোয়ালিটি ন্যাচারাল ব্যাকলিংস অ্যান্ড এঙ্গেজিং ইন ইথিক্যাল প্র্যাকটিসেস। রিক্যাপ যদি করি,
আমরা আলোচনা করলাম কি কি কনসেপ্ট অফ পেজ এসইও, ডু ফলো নো ফলো, অ্যাঙ্কর ট্যাক্স রেশিও, ওয়েবসাইটস মেট্রিক্স, স্প্যামি অর লো কোয়ালিটি ব্যাকলিং, তারপরে আরেকটা কি ছিল, গুগল অ্যাডভান্স সার্চ টেকনিক্স ফর ফাইন্ডিং ব্যাকলিং রিসোর্সেস, লিঙ্ক বিল্ডিং অপরচুনিটিস ফ্রম কম্পিটিটরস ওয়েবসাইট। কারো কোথাও কোনো সমস্যা, কোনো প্রশ্ন? হ্যাঁ, নাই? প্রশ্ন নাই? তাহলে কি আমি প্রশ্ন করব? মুজিবুন নাহার, প্রশ্ন আছে কোনো? নাই না? চলেন তাহলে আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে, নাকি? আমার কম্পিটিটর যে থাকবে তার থেকে আমি কিভাবে ব্যাকলিঙ্ক পেতে পারি বলেন? আমার কম্পিটিটরের যে থাকবে তার সাইটে আমার এখানে একটা ব্যাকলিঙ্ক পাবার জন্য আমি কি কি পন্থা অবলম্বন করতে পারি? হালকা একটু আইডিয়া দেন আমাকে, কিভাবে আমি অ্যাপ্রোচ করতে পারি যে আমার একটা ব্যাকলিঙ্ক, সে আমাকে একটা ব্যাকলিঙ্ক দিবে তার সাইটে। রিকোয়েস্ট করে হইতে পারে, অথবা তার কোনো প্রবলেম সলভ করে হইতে পারে, অথবা কিছু টাকা পয়সা দিয়ে হইতে পারে, অথবা পেড হইতে পারে, অথবা কোলাবোরেশন হইতে পারে, তাই না? মানে অনেক সিস্টেম আছে, করা যায়। অথবা ওই যে কোলাবোরেশনই হয়ে গেল যে অদল বদল, তার একটা ব্যাকলিং আমার এখানে, আমার একটা ওর ওইখানে হয়ে গেল সমান সমান, নাকি? অথবা মানে একটু টাকা পয়সার লেনদেন করেও হইতে পারে, হ্যাঁ, পেড হইতে পারে। তো আমার অবশ্যই সবখানেই এই সিস্টেম আছে, গ্রো করতে হবে তো, বললাম না? আমি সবাই একসাথে আমরা যদি গ্রো করতে চাই, সবাই মিলেমিশে কাজ করতে হবে। কিন্তু আমি একজনকে ফেলে রেখে ও পড়ে আছে থাকবে, আমি একা উঠে যাব, এরকম যদি করি তাহলে আমি বেশি দূর যাইতে পারবো না। সব থেকে ভালো সবাই মিলেমিশে একযোগে যদি আগানো যায় কাজ করে মিলেমিশে, তাহলে ওইটা দীর্ঘস্থায়ী হবে, ভালো হবে। কিন্তু আমি পারি, আমি জানি, আমি এগিয়ে যাব, ও পারে না, ও জানে না, ওভাবেই থাক, এরকম যদি হয় আরেকদিন দেখা যাবে সে আমার উপরে চলে গেছে। ঠিক আছে? হ্যাঁ, এরকম করা যাবে না, সবাই মিলেমিশে একসাথে যাওয়া লাগবে, তাহলে গ্রো করাও সহজ হবে, আবার হচ্ছে ওটা মানে দীর্ঘস্থায়ী হবে। হ্যাঁ, এখন আপনাদের বাড়ির কাজ হচ্ছে নোটগুলি চেক করবেন, যদি কেউ নোট নিয়ে থাকেন, হয়তোবা কেউ ফটো তুলেছেন, হয়তোবা কেউ খাতা কলমে লিখেছেন ওইটা, আর হচ্ছে গুগল ইউটিউব করবেন। হ্যাঁ, ধন্যবাদ। এখন আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম এগুলি আমাদের প্র্যাকটিক্যাল করতে হবে। হ্যাঁ, যে যে টুলের কথা দেখলাম আমরা এখানে, ওইগুলি আমরা একটু নিজেরা এখন এক্সপেরিমেন্ট করব। ঠিক আছে? তাহলে আজকে এ পর্যন্তই। হ্যাঁ, থিওরি আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল, এরপরে এখন আমরা করব হচ্ছে প্র্যাকটিক্যাল। ওকে?